গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রে উত্তরণের সুযোগ আমাদের সামনে তৈরি হলো, তারপরেও কেন আসলে আমাদের গণতন্ত্র সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে? কিংবা আমরা নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথা শুনতে পাই, সেই ষড়যন্ত্র আসলে কার লাভ, কি লাভ? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাকেও শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন। আসলে বাংলাদেশ ৫৪ বছরের আমাদের যে অগ্রযাত্রা, সেই ৫৪ বছরের অগ্রযাত্রায় আমরা যে ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো স্থায়ী কোনো সাফল্য অর্জন করতে পারিনি, সেটি হলো গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখার জন্য। আপনি একটু আগে উনি বলেছেন যে আমরা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ প্রাপ্তির অন্যতম লক্ষ্য বা বাংলাদেশ অর্জনের অন্যতম মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, শোষণ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু আমরা স্বাধীনতার পরপরই দেখলাম সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা সংবিধানের সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। বাংলাদেশের মানুষ সেই একদলীয় ব্যবস্থা গ্রহণ করেনি। সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেইখান থেকে অগ্রসর হয়েছি। তারপরে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা জিয়াউর রহমানের হাত ধরে আমরা আবার ফিরে পেয়েছিলাম। আবার সামরিক সেনা শাসনের মধ্য দিয়ে সেটিকে হরণ করা হয়েছিল। ৯০-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটি আমরা পেলাম। কিন্তু আবার ২০০৭ আবার বাংলাদেশে স্বৈরাচার, আধিপত্যবাদ, ফেসিবাদ এবং গণতন্ত্র বিরোধী শক্তির প্রতিষ্ঠা এবং সেটিকে আবার বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র এবং দেশ প্রাপ্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবং ইতিমধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে তাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সেটি ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা করার কথা বলা হয়েছে। আপনি দেখেন এই বাংলাদেশের নির্বাচনটাকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের যে সপক্ষ শক্তির মধ্যে কিন্তু একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি প্রথম দিন থেকেই বলেছে যে যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য একটা নির্বাচন হওয়ার দরকার এবং তারা আগামী ডিসেম্বর মাসে সেই নির্বাচনটি চেয়েছিল এবং বৃহত্তর স্বার্থে কথা বিবেচনা করে সেইখানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটির ব্যাপারেই গ্রহণ করেছে। জামাতে ইসলামী এই নির্বাচনের ব্যাপারে নানা সময়ে তারা নানা বক্তব্য তারা রেখেছে, সময়সীমার ব্যাপারে কথা বলেছে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কথা বলেছে এবং পরশুদিনও সম্ভবত জামাত ইসলামীর যিনি একজন নায়েবে আমির, তিনি নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। সেখান থেকে বের হয়ে এসে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে সেটা মেনে নিয়েছেন তারা। কিন্তু মেনে নেওয়ার পরে কিন্তু যদি এই ধরনের অনেকগুলো শর্ত, তারা উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে, এই ধরনের বক্তব্য তারা রাখছেন এবং একই সাথে এনসিপির কথা আপনারা বলেছেন যে এনসিপির পক্ষ থেকেও এই নির্বাচনটি আরো প্রলম্বিত হয় যেন, সেই জন্য তারা নানা ধরনের বক্তব্য রাখছেন। এবং গতকাল যেটি আমরা বলেছেন আপনি একটু আগে, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এটা রাজনৈতিক শিষ্টাচারের ভেতরেই পড়ে না। নির্বাচন হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই ঘোষণা দেওয়ার এখতিয়ার কোনো বিবেচনায় নাসির পাটোয়ারির কোনোভাবেই এটা বলার সুযোগ ওনার নেই। আজকে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদ খান আবার এটার পাল্টা বলছেন যে ফেব্রুয়ারিতেই অবশ্যই ওই ঘোষিত দিনক্ষণেই নির্বাচন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো যুক্ত করেছেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির দাবাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল, আহত হওয়ার প্রয়োজন কি ছিল? দেখুন, আমরা যে বক্তব্যটা উনি বলেছেন সেই বক্তব্যটার সাথে আমরাও দ্বিমত পোষণ করি না যে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এখন এই প্রাণ যারা দিয়েছেন তারা নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি যে ধরনের ভাষায় যে ধরনের বক্তব্য তারা তুলে ধরেছেন, সেই যারা প্রাণ উৎসর্গ করেছেন একই চিন্তা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছেন, ঠিক এমনটা বিবেচনা করারও কোনো কারণ নেই। এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে প্রচেষ্টাটি তারা চালাচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে বা অন্য যারা
নির্বাচনটি যথাসময়ে চেয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালনার জন্য একটা সরকার গঠনের কথা বলছেন, সেই বক্তব্যের মধ্যে এই মানে শহীদদের যে ভাবনা, এটার কোনো সংঘর্ষ নেই, কোনো সাংঘর্ষিক অবস্থার মধ্যে নেই। একটু আগে উনি বলেছেন এবং আমিও এটি আরো স্পষ্ট করে বলতে চাই যে অর্থপূর্ণ সংস্কার এবং নীতিগত পরিবর্তন এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এটা দিনক্ষণ ঠিক করে দিয়ে আপনি এই সময়ের মধ্যে এটা হতে হবে বা এই সময়ের মধ্যে করা, এটা এই ধরনের বক্তব্য হতে পারে না। আপনি একটা নির্বাচিত সরকার, জনগণ যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবে, সাংবিধানিক দায়িত্ব তাদের থাকবে। বর্তমান সময়ে জামায়াতে ইসলামী এবং এনসিপি কি বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চাইছে? এটা রাজনৈতিক ক্ষেত্রে এটা হতেও পারে এবং আমি মনে করি বিএনপি সেই রাজনৈতিক চাপ মোকাবেলার মতো সাংগঠনিক দক্ষতা এবং কর্মকৌশল তাদের অবশ্যই থাকবে। এবং রাজনীতিতে তারা যদি এই ধরনের চাপ তৈরি করতে চায়, এটা অস্বাভাবিক কিছু না। আমি এখন যেটি বলছি, আপনি একটু আগে বলেছিলেন যে সুজনের একটা ইয়ার কথা বলেছে, 71% লোক, 1300 কতজন লোকের উপর তারা একটা জরিপ পরিচালনা করেছেন। 1300, 1300 কতজন লোকের উপর একটা জরিপ পরিচালনা করেছেন। সেই জরিপের ভিত্তিতে তারা এটা একটা স্যাম্পলিং করে বলেছেন যে 71%। আমি এটি বলতে চাই এবং এটা আমার বিশ্বাস যে বাংলাদেশে যদি 12 কোটি ভোটার হয়ে থাকে, 10 কোটি ভোটারের পিআর সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের বাংলাদেশে। কারণ এই পিআর আমাদের বাংলাদেশের রাজনীতিতে কখনো আলোচিত বিষয়ও ছিল না, কখনো আমাদের সম্পর্কে এটা ধারণাও আমাদের দেশে ছিল। শিক্ষিত কিছু মানুষ সাম্প্রতিক সময়ে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা যখন চলছে, অনেকেই নিজের আগ্রহে পিআর পদ্ধতির কাঠামোটা কি, বৈশিষ্ট্যটা কি, এটা জানার চেষ্টা করছে। কিন্তু এই দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে এদের কোনো ধারণাও নাই। এই দেশের মানুষ ভোট দিবে তার মার্কা এবং প্রার্থী দেখে, এটা হলো মানুষের ইয়া। এখন আপনি আমার ভোটটা আমি দিব পিআর পদ্ধতিতে, কাকে দিব আমি নিজেই জানি না, আমার প্রতিনিধি কে হবেন, এই মানসিক অবস্থা এখনো বাংলাদেশের মানুষের তৈরি হয়নি। তবে আমি যেটি মনে উচ্চকক্ষের বিষয়ে, সেখানে পিআর পদ্ধতি কিভাবে হবে সেইটার একটা আলোচনা হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে সেটা করতে পারে। কিন্তু বলা হচ্ছে যে কোন একটা রাজনৈতিক দল যদি আসলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে যদি বিদ্যমান ব্যবস্থায় উচ্চকক্ষ গঠন হয়, তাহলে তো নিম্নকক্ষের রেপ্লিকাই হতে যাচ্ছে। না, আপনি একটা যদি কোনো একটা রাজনৈতিক দলকে আপনি সেখানে দেখবেন যে একটা সুষ্ঠু নির্বাচন হয় কিনা। আমি শেখ হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে 283টা আসন পাওয়া সেটা না, কিন্তু একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোন রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠ পায়, সেটি তো জনগণের ম্যান্ডেট নিয়েই তারা পাবে। এবং সেই ক্ষেত্রে ডক্টর সিদ্দিকুর রহমান খান সেই সংসদ কতটা গতিশীল হবে, সেই উচ্চকক্ষ জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে কি? আমি সেই প্রশ্নের উত্তর নিব বিরতি থেকে আপনার কাছে ফিরছি।